Mirchi Plus presents Har Him Horror. বিকাশ একটা পেনের ঢাকনা ছুঁড়ে সন্দীপের মাথায় মারল। সন্দীপ বিরক্তি ভরা মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, জ্বালাচ্ছিস কেন, কি হয়েছে? বিকাশ মুচকি হেসে বলল, কাল বেরোনোর আছে, মনে আছে তো? তাড়াতাড়ি কাজগুলো শেষ কর, ফ্ল্যাটে ফিরে জামা কাপড় গোছাতে হবে। বিকাশ আর সন্দীপ কলকাতার একটি আইটি কোম্পানিতে চাকরি করে। দুজনে একটা ফ্ল্যাট শেয়ার করে থাকে। বিকাশের বাড়ি মেদিনীপুরে আর সন্দীপের দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রামে। বিকাশ আর সন্দীপ ঠিক করেছে কয়েকদিনের ছুটি নিয়ে ঘুরে আসবে সন্দীপের বাড়ি থেকে। শনিবার রাতে ব্যাগপত্র নিয়ে এক্সপ্রেস ট্রেনে করে রওনা হবে ওরা। কামরায় ঢুকে ওরা দেখেছিল সেখানে আরো একজন লোক বসে আছে। লোকটির গায়ে একটা চাদর জড়ানো। বিকাশ আর সন্দীপ খানিক অবাকই হলো। বিকাশ ভাবল, এত গরমে কেউ চাদর জড়িয়ে থাকে নাকি? কিন্তু কেউই লোকটাকে ঘাঁটালো না। ট্রেন চলতে শুরু করল। একের পর এক স্টেশন পার হতে থাকল। বেশিরভাগ প্ল্যাটফর্মই ফাঁকা। আকাশে মেঘ করেছিল। পূর্ণিমার চাঁদ ঢাকা পড়েছিল ওই ঘন কালো মেঘের আড়ালে। সন্দীপ আর বিকাশ রাতের খাবার খেয়ে নিল, কিন্তু ওরা লক্ষ্য করল লোকটা কিচ্ছু খেল না। সন্দীপ এবার লোকটাকে জিজ্ঞেস করল, দাদা, আপনার কি শরীরটা খারাপ লাগছে? লোকটা চাদরটা আরো জড়িয়ে নিয়ে তারপর মোলায়েম গলায় বলল, একটু ঠান্ডা লাগছে, ও কিছু না। তা আপনারা কত দূর যাবেন? লোকটির গলা শুনে খুবই ভদ্র মনে হলো। তারপর এ কথা সে কথা থেকে আড্ডা জমে গেল তিনজনের। ওরা জানতে পারল লোকটার নাম সতীশ মিত্র, বয়স 45। কিসের একটা ব্যবসা করেন, একা মানুষ, আত্মীয় স্বজনও কেউ নেই। লোকটি বলল, আপনারা ঝুমগাঁও যাবেন তো? তার আগের স্টপেই আমার বাড়ি। সন্দীপ বলল, ভালোই হলো, দেখা হবে তাহলে, একদিন আমাদের বাড়ি আসবেন। গল্প করতে করতে ওরা বুঝতে পারল না বাইরে কখন বৃষ্টি শুরু হয়েছে। জানলা বন্ধ করে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ল ওরা। বাইরে প্রবল মেঘ ডাকছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল বিকাশের। একটা বাজে গন্ধ তার নাকে আসছে, একটা আঁশটে গন্ধ। বিকাশ উঠে দেখল সন্দীপ ঘুমোচ্ছে, কিন্তু সতীশ মিত্র নেই, শুধু সেই চাদরটা পড়ে আছে। বিকাশ শুনতে পেল তার সিটের নিচ থেকে একটা আওয়াজ আসছে। ঢোক গিলে ঝুঁকে পড়ে সিটের নিচের দিকে দেখল, আর সঙ্গে সঙ্গে ওর দেহ পাথর হয়ে গেল। ও দেখতে পেল অন্ধকারে দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। তার বাকি শরীরটা অন্ধকারে ঢাকা। এটি আধ খাওয়া প্রাণীর মৃতদেহ তার হাতে। রক্ত লাগা দাঁত বের করে সে অল্প অল্প হাসছে। বিকাশ চিৎকার করে উঠে বসল। দেখল সে নিজের সিটের উপরেই বসে আছে, দরদর করে ঘামছে। পাশে সন্দীপ আর সতীশ মিত্র দাঁড়িয়ে। সন্দীপ বলল, কি রে, চিৎকার করে উঠলি কেন? বাজে কোনো স্বপ্ন টপ্ন দেখলি নাকি? বিকাশ ভাবল, স্বপ্ন দেখলাম, কিন্তু এতটা সত্যিকারের একটা স্বপ্ন? কয়েক ঘন্টা পর নিউ জলপাইগুড়িতে ট্রেন থামল। নিউ জলপাইগুড়িতে নেমে ওরা একটা গাড়িও পেল না।
একটা প্রোটেস্ট মার্চের জন্য গাড়ি চলাচল বন্ধ। অনেকটা সময় কেটে গেল, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, ওরা তখনও গাড়ি পায়নি। ওরা যখন স্টেশন লাগোয়া একটা দোকানের বেঞ্চে বসে চা খাচ্ছিল, তখনই হঠাৎ একটা কালো রঙের গাড়ি ওদের সামনে এসে দাঁড়ালো। গাড়ির কাঁচ নেমে এলো। ভেতরে বসে আছে সতীশ মিত্র। উনি বললেন, এখানে মাঝে মাঝে এরকম গাড়ি পাওয়া যায় না, এসো আমার গাড়ি করে তোমাদের ছেড়ে দেবো। সন্দীপ আর বিকাশ কোনো উপায় না দেখে উঠে পড়ল গাড়িতে। ড্রাইভার গাড়ি ছুটিয়ে দিল। আশপাশ থেকে অনেক পাইন বনের সারি চলে যাচ্ছিল। সন্ধে থেকে রাত হয়ে গেল। সতীশ মিত্র এদিকে রাস্তাঘাট নিয়ে অনেক গল্প বললেন, যেমন এই রাস্তায় মাঝে মাঝে হরিণ দেখা যায়। তিনি নাকি একবার একটা বুনো হাতিও দেখেছিলেন। কিন্তু এত কথা বলা সত্ত্বেও সন্দীপ আর বিকাশ বিরক্ত হল না। কিছু একটা আছে সতীশ মিত্রের কণ্ঠে, একটা মোহ কাজ করে। বিকাশ জিজ্ঞেস করল, কিসের জন্য এই গাড়ি চলাচল বন্ধ আপনি জানেন? সতীশ মিত্রর মুখে অন্ধকার নেমে এলো। উনি গম্ভীরভাবে বললেন, রক্তের জন্য। বিকাশ আর সন্দীপ মুখ চাওয়াচাওয়ি করল। সন্দীপ বলল, মানে ঠিক বুঝলাম না। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সে রাস্তায় অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে বিগত কয়েকদিনে। শেষে তাদের রক্তশূন্য দেহ পাওয়া গেছে রাস্তার ধার থেকে। পুলিশ তদন্ত করেও কিছু পায়নি। আমি ওই জন্যই চাদর মুড়ি দিয়ে থাকি। বড্ড ভয় করে আমার। একা থাকি, যদি কিছু হয়ে যায়। গাড়িটা চলতে চলতে একটা জায়গায় এসে থামল। সতীশ মিত্র বললেন, এই কি হলো? ড্রাইভার বলল, জানি না সাহেব, দাঁড়ান দেখছি। ড্রাইভার গাড়ি থেকে নেমে গেল। একটু পরে ফিরে এসে বলল, স্যার গাড়ি খারাপ হয়ে গেছে, মেকানিক ডাকতে হবে। সতীশ মিত্র রেগে গেলেন। এত রাতে মেকানিক কোত্থেকে পাবে? হ্যাঁ, তারপর সন্দীপের দিকে তাকিয়ে বললেন, আপনারা আজ আমার বাড়িতেই থেকে যান। এই পাশেই আমার বাড়ি। কাল সকালে আমার গাড়ি আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবে। সন্দীপ আর বিকাশের রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে গিয়ে ওরা দেখতে পেল একটা বাড়ি। না, বাড়ি না, মহল বলা চলে। এত বড় বাড়ি এখানে আশা করেনি ওরা। বাড়ির ভিতরটা খুবই সাজানো গোছানো, অনেক পুরনো দিনের আসবাব। বাড়ির মাঝখান থেকে একটা পেঁচানো সিঁড়ি উঠে গেছে ওপরে। সতীশ মিত্র বলল, আপনারা উপরের যে কোনো ঘরে ঢুকে পড়তে পারেন। যান, বিশ্রাম করুন। সন্দীপ আর বিকাশ উপরে উঠে একটা ঘরের দরজা খুলল। আলো জ্বালিয়ে দেখল একটা খাট আর তার পাশে একটা আয়না। তারা খাটের ওপর গিয়ে বসল। সন্দীপ বলল, ভাগ্যি সেই লোকটার সাথে দেখা হলো, নাহলে আজ রাতে যে কোথায় থাকতাম। বিকাশ বলল, ঠিকই বলেছিস, কিন্তু বাড়িতে সবাই মনে হয় টেনশন করছে। চাপ নিস না, আমি মেসেজ করে দিয়েছি বাড়িতে। সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গিয়ে ভেতরে ঢুকলেন সতীশ মিত্র। মুখে একটা হাসি তার। বললেন, চলো খেতে চলো, অনেক খাটনি গেছে তোমাদের। এসো আমার পেছন পেছন এসো। তার কথায় যেন একটা আদেশ ছিল। সন্দীপ আর বিকাশ উঠে দাঁড়িয়ে চলতে থাকলো তার পেছনে।
একটা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলেন সতীশ মিত্র। ওপরে একটা ঝাড়বাতি জ্বলে উঠল। ঘরের মধ্যে একটা বড় টেবিল, তার পাশে অনেকগুলো চেয়ার সাজানো। সন্দীপ আর বিকাশ ভাবল, উনি যদি একাই থাকেন তাহলে এতগুলো চেয়ার কেন? সতীশ মিত্র একটা চেয়ারের সামনে এসে বললেন, এসো, এখানে বসো। সন্দীপ আর বিকাশ এগিয়ে গিয়ে বসল চেয়ারে। টেবিলের ওপর একটা প্লেট ঢেকে রাখা। সতীশ মিত্র ঢাকাটা সরিয়ে নিলেন। এবার সন্দীপ আর বিকাশ যা দেখল তাতে তাদের হাড় হিম হয়ে গেল। সেখানে রয়েছে একটি মানুষের কাটা মাথা। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। ওরা তাকালো সতীশ মিত্রর দিকে। তিনি হাওয়ায় দুটো হাত তুলে তালি বাজালেন। আর সঙ্গে সঙ্গে চারিদিক থেকে হাসির আওয়াজ। আর অন্ধকার থেকে বেরিয়ে এলো কয়েকটি লোক। ওদের সবার সামনে দুটো দাঁত বেরিয়ে আছে, তাতে রক্ত লেগে। ওদের চোখ জোড়া গাঢ় লাল। সতীশ মিত্রেরও সামনের দুটো দাঁত বাইরে বেরিয়ে আসছে। চোখের রং আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। সতীশ মিত্র বলে উঠলেন, কি বিকাশ বাবু, মনে আছে কালকের স্বপ্ন? অনেক খাটনি গেল আজ। মানুষ শিকার করা কি সহজ কাজ? বড্ড খিদে পেয়েছে, রক্ত খাবো আমি, রক্ত। এই রক্তের থেকে সুস্বাদু আর কিছু কি হয়? হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।